নমস্কার, নিউজ ভ্যানগার্ডে আপনাদের স্বাগত। আজ সাপ্তাহিকী যে টক শো, বিশেষ টক শো ক্রীড়া বিষয়ক, এবং এই ক্রীড়া বিষয়ক টক শোতে আজ আমরা আলোচনা করব ঘরোয়া ফুটবল নিয়ে। যদিও ইতিমধ্যেই সিনিয়র ডিভিশন লিগ ফুটবল শেষ হয়েছে এবং বাকি রইল আর একটি দুটো টুর্নামেন্ট, সেটা হলো মহিলা লিগ এবং মহিলা নকআউট ফুটবল। কিন্তু এই যে ঘরোয়া সিনিয়র ডিভিশন লিগ ফুটবল শেষ হয়েছে, রাখাল শিল্ড এবং চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল কতটুকু সফল হয়েছে, কতটুকু ফুটবলাররা নিজেদের তুলে ধরতে পেরেছে রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত এই ফুটবল আসরকে ঘিরে, কিরকম পরিস্থিতি বা খেলোয়াড়রা কিরকম তুলে ধরলেন, বা খেলোয়াড়রা নিজেদের যে সমস্ত দলগুলো থেকে অংশগ্রহণ করেছিলেন তারা কতটুকু সফল হয়েছেন, সার্থক, কোথায় দাঁড়িয়ে রাজ্য ফুটবল, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। এবং আজকের আলোচনায় আমাদের স্টুডিওতে রয়েছেন রাজ্যের প্রাক্তন ফুটবলার তথা বর্তমান কোচ রাজীব ঘোষ মহোদয়। রাজীব বাবু, আপনাকে স্বাগত জানাই নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে, এবং তার পাশাপাশি শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল নিউজ ভ্যানগার্ডের তরফ। ইতিমধ্যে ঘরোয়া ফুটবল মরশুম পুরুষ বিভাগের যেটা সিনিয়র ফুটবল, দুটো আসর, একটা নকআউট ফুটবল এবং লিগ ফুটবল, সেটা শেষ হয়েছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কতটুকু সফল হলো, কি বলবেন সেই বিষয়টা? নমস্কার, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই টক শোতে আমাকে ডাকার জন্য, এবং শারদীয় শুভেচ্ছা। এখন রাজ্য ফুটবল কতটুকু সফল, এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে রাজ্য ফুটবল এক অনিশ্চয়তার মধ্য দিয়ে গতিময় সম্ভাবনার দিকে এগোনোর জন্য তৈরি হচ্ছে বা চলছে, এতটুকু আপাতত বলা যেতে পারে। কেন বলবেন? একটা কোচিং করেছেন বা প্রাক্তন ফুটবলার হিসেবে অনেক সময় আপনাকে যেটা দেখেছি মাঠে দাপিয়ে খেলতে, এবং ফুটবলাররা যখন অবসর গ্রহণ করেন, অবসরের পর যখন কোচিং জীবনে আসেন, তখন কিন্তু তাদের মধ্যে সেই জিনিসটা সবচেয়ে বেশি থাকে যে কিভাবে এগিয়ে নেওয়া যায় রাজ্যের ফুটবলকে, বা কিভাবে তুলে আনা যায় রাজ্যের ফুটবলারদের। এটা নিয়ে আপনারা কোচিং শুরু করেন এবং এই কোচিং জীবন দীর্ঘদিন হয়েছে, কোচিং জীবন করছেন। এবছরও আপনি শুরুতে আমরা দেখেছিলাম যে 9 বুলেটসের কোচিং এর দায়িত্ব শুরু করেছেন, যদিও একটা পারিবারিক সমস্যার কারণে বা পিতৃবিয়োগের কারণে আপনি সেই জায়গায় ঠিক মতো করতে পারেননি। কতটুকু সফল দেখলেন যে দলটাকে নিয়ে অনুশীলন শুরু করেছিলেন, নকআউট খেলেছেন এবং লিগ ফুটবলের শুরুতে আপনি সরে যান? কি রকম মনে হয়েছে শুরুতে এবং শেষ পর্যন্ত কি দেখলেন? না, দেখুন, যেভাবে শুরু হয়েছিল, আমি 9 বুলেটের কোচ ছিলাম, কিন্তু আমার ব্যক্তিগত আমার পিতৃবিয়োগ, তার জন্য আমার মাঠে আর থাকতে পারিনি। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল, তাদেরকে বারবার বলা হয়েছিল, আমি বলেছিলাম। তারপর কোনো এক অকারণে বা যাই হোক, এটাকে কি বলবো, আর ওনারা সেইভাবে আর সেই রেসপন্সটা আর করেনি। কিন্তু যখন টিমটা তৈরি হচ্ছিল, টিমটার মধ্যে প্রিপারেটরি পিরিয়ড থেকে একদম কম্পিটিশন পিরিয়ড পর্যন্ত টিমটাকে একটা খুব ভালো একটা মান নিয়ে, ভালো একটা দক্ষতা নিয়ে টিমটা এগুচ্ছিল এবং সামনের দিকেও এগিয়েছে, এটা আপনারা সবাই দেখেছেন। তারপর হঠাৎ কেন টিমটা ব্রেক হলো, আমি ওইটার সাথে ছিলাম না, কিন্তু আমি খুবই দুঃখিত যে টিমটা এই ধরনের রেজাল্ট করার কথা ছিল না, আরো খুব ভালো রেজাল্ট করার কথা ছিল। যাই হোক, এটা ওনাদের ব্যক্তিগত বা ওনাদের ক্লাব সম্পর্কীয় ব্যাপার, ওই ব্যাপার আর আমি কোনো কথা বলতে চাই না। এখন কথা হচ্ছে, রাজ্য ফুটবলের দিকে যদি আমরা তাকাই, রাজ্য ফুটবল কোন দিকে যাচ্ছে যদি সেইভাবে আমরা লক্ষ্য করি, তো অনেকগুলাই প্রশ্নবোধক চিহ্ন আমাদের সামনে আসে। এই প্রশ্নবোধক চিহ্নগুলো যতক্ষণ পর্যন্ত সার্বিকভাবে আমরা সবাই না বুঝতে পারবো, এবং যারা এই বিষয়গুলো নিয়ে দায়িত্বশীল, তাদের দায়িত্ব সেইভাবে এগিয়ে নিতে গিয়ে যদি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়, তার সাথে সাথে ফুটবলও বাধাপ্রাপ্ত হয়, এটা স্বাভাবিক। এখন ওই দিকগুলো নিয়ে সবার আলোচনা দরকার, এবং একটা কনস্ট্রাকটিভ ওয়েতে খুব সিস্টেমেটিক্যালি ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখুন, একটা কথা, এখন ফুটবল শেষ হচ্ছে, তাই শেষের দিকে আর 1-2টা লিগ বাকি রয়ে গেছে, এগুলো হয়তো বা পরে হবে। কিন্তু মুখ্য যে লিগ চন্দ্র মেমোরিয়াল,
যার থেকে ফুটবলার সম্পূর্ণভাবে রাজ্যের প্রতিটি কোনায় কোনায় যে বিশিষ্ট ফুটবলারগুলা ওরা আসে, ওরা খেলে, তারপর এখন হারিয়ে গেছে, আবার বন্ধ হয়ে যাবে। এখন তাদের সাথে আর কোনো যোগাযোগই কেউ আর রাখবে না। ধীরে 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 তারা আবার যখন ফুটবল আবার মরশুম আসবে, এই 2 মাস 2.5 মাসের জন্য তারা আবার ফিরে আসে। এইভাবে তো একটা ফুটবলের গতি থাকতে পারে না, এইভাবে হয় না। তার জন্য একটা সিস্টেম দরকার, তার জন্য পরিকল্পনা দরকার, সদ ইচ্ছা দরকার। এটা অ্যাসোসিয়েশন প্লাস প্রশাসন শাসনের দিক থেকেও সেইভাবে একটা চিন্তা ভাবনা করে সেইভাবে এগিয়ে যেতে হবে। প্রতিটা বিষয় একে অপরের পরিপূরক হয়ে কাজ করলে অবশ্যই ফুটবল এগিয়ে যাবে। তাহলে কি রাজ্য সরকারের উচিত বা রাজ্য ফুটবল সংস্থার উচিত সেই জায়গায় একাডেমিক সিস্টেম, যে মরশুম যখন শেষ 2 মাসের জন্য আসে, পরিযায়ী পাখিদের মতো দেখা যায়, ঘরোয়া ফুটবলটা দীর্ঘদিন ধরেই চলছে। বর্তমানে এই পরিবেশটা কিন্তু আরো, কারণ আমরা যেটা জানি যে ঘরোয়া ফুটবলে যে সমস্ত ফুটবলাররা উঠে আসছে রাজ্য থেকে, সেক্ষেত্রে 2টো পকেট হলো ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং তার পাশাপাশি জম্পুইজলা, ওমপি, তৈদু, বিশ্রামগঞ্জ, এই সমস্ত জায়গা থেকে ফুটবলাররা আসে, সীমিত সংখ্যক ফুটবলাররা, কিন্তু তারপর তারা হারিয়ে যায় এবং পরিযায়ী শ্রমিকের মতো 2টো মাস থাকে, এপ্রিল থেকে শুরু হয়ে অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত। এবং এই জায়গায় কি কি করণীয়, কি কি প্রয়োজন? শুধু কি রাজধানী কেন্দ্রিক বা রাজধানীর বাইরে ওই সমস্ত ফুটবলাররা যারা রাজ্য ফুটবলকে আগামী দিনে চালাবে, বা একাডেমি যেখানে আমাদের নেই সেই জায়গায় ত্রিপুরা স্পোর্টস স্কুলের মতো যেখানে আমাদের পিট রয়েছে বা পীঠস্থানটা রয়েছে, সেই জায়গায় কি করা দরকার, কি মনে হয় একজন প্রাক্তন ফুটবলার হিসেবে? দেখুন, এই যে ধরনের পরিকল্পনা চলছে তা তো ভালো, কিন্তু তার সাথে সাথে আরো অনেক কিছুই আমাদের অ্যাড করতে হবে। যেমন ধরুন, এখন যে স্পোর্টস স্কুলের কথা বলছেন, তার স্পোর্টস স্কুলে তো আর সব যতটুকু পরিকাঠামো দরকার, আরো বেশি করে ফুটবলার তৈরি করতে গেলে, আরো বেশি করে ফুটবলার কে সামনে আনতে হলে আমাদের কতগুলো দরকার। এখন স্পোর্টস সেন্টার, মিনিমাম স্পোর্টস সেন্টার দরকার, স্পোর্টস একাডেমি দরকার, ছোট ছোট প্রতিটা অঞ্চলে। শুধু কয়েকটা অঞ্চলের নাম যে আপনি বললেন, শুধু এই জায়গায় একটা সেগমেন্টে যদি আমরা দাঁড়িয়ে যাই তাহলে হবে না। আমরা যদি আজ ফুটবল মাঠে দেখি একটা সেগমেন্টের প্লেয়ারই খেলতেছে, তাহলে বাকিরা আসছে না কেন মাঠে? তা নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা বা গবেষণা কি কেউ করতেছে, বা এই ব্যাপার নিয়ে কি কেউ ভাবিত? একটা সেগমেন্ট থেকেই কিছু কিছু প্লেয়ার আসছে। তাও কি হচ্ছে, এখন কিছু কিছু জায়গায় অ্যাসোসিয়েশন তার ফুটবলের মান ধরে রাখার জন্য মাত্র 3 জন করে ফুটবলার আমাদের রাজ্যের ফুটবলারকে অ্যালাউ করছে। বাকি সব কোথায়? মণিপুর এবং মিজোরাম এবং অন্যান্য স্টেটের দিকে আমরা তাকিয়ে থাকি। তার ফলস্বরূপ কি হচ্ছে, আমরা কি সেই ধরনের সেই মানের ফুটবলার আমরা কেন পাচ্ছি না? আমরা 3টা প্লেয়ারকে অ্যালাউ করছি, 7টা 8টা প্লেয়ারের জন্য আমরা বাইরের স্টেটের দিকে তাকিয়ে থাকি। তাহলে আমাদের ফুটবলের মান রক্ষার্থে যেমন আমরা চেষ্টা করতেছি অ্যাসোসিয়েশন, সেইভাবে আমাদের রাজ্যের ফুটবলার আমরা 7টা 8টা খেলাতে পাচ্ছি না কেন? এটা তো একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের সেই 7টা 8টা মানের ফুটবলার তৈরি করতে গেলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের যে ধরনের ফ্যাসিলিটিস দরকার আমরা কি দিতে পাচ্ছি প্রতিটা অঞ্চলে? বা এই পার্টিকুলারলি কয়েকটা সেগমেন্টের কথা বললে তো হবে না, আরো বিস্তৃতভাবে বিশদভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আগে আমরা যখন খেলতাম কতগুলো স্পোর্টস সেন্টার ছিল, কতগুলো টুর্নামেন্ট হতো, কত ছোট ছোট টুর্নামেন্ট ছিল। এই টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গেছে, একটা টুর্নামেন্ট হচ্ছে না কোথাও। শুধু একদম সবার ফোকাস থাকতেছে শুধু লিগ এবং রাখাল শিল্ডের উপর, তারপরেই আবার ফুটবল ঘুমিয়ে পড়তেছে। সেভাবে হবে না, ধীরে ধীরে অনেকগুলা টুর্নামেন্ট চালাতে হবে এবং ছোট বয়সের যে টুর্নামেন্টগুলা, এই টুর্নামেন্টগুলা চালাতে হবে, তাদের মধ্যে সেই উৎসাহ তৈরি করতে হবে। আদারওয়াইজ যেভাবে ফুটবল চলতেছে সেইভাবেই চলবে। তার যে গতি আসা দরকার, সেই গতিটুকু কতটুকু সার্থক হবে এটা তো প্রশ্নবোধক চিহ্নের মুখে। সেই জায়গায় যদি বলি, স্পোর্টস স্কুল থেকে যে সমস্ত খেলোয়াড়রা বেরিয়ে আসতে, তারা 4র্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ পায়, কিন্তু দ্বাদশ শ্রেণী যখন তারা পাশ করে নেয়, যখন তারা স্কুল থেকে বেরিয়ে যায়, তারপর তারা হারিয়ে যায়। এবং এটা নিয়ে বিভিন্ন গবেষকরা বা ফুটবল বোদ্ধারা বা প্রাক্তন ফুটবলারদের সাথে যেটা আলোচনা হয়েছে, আলোচনায় কিন্তু উঠে এসছে যে ওই সমস্ত ফুটবলাররা যারা ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে বা বেরিয়ে যায়, তাদেরকে নিয়ে একটা একাডেমিক খোলা দরকার। এই সম্বন্ধে আপনার কি ধারণা, আপনার কি অভিমত? না দেখুন, একাডেমি তো
খুবই দরকার। একাডেমি ছাড়া ফুটবলের উন্নতি সম্ভব নয়। এই ছেলেগুলা বেরিয়ে গিয়ে তারপর হারিয়ে যাচ্ছে, ফুটবল থেকে নিজেকে নিজে দূরে চলে যাচ্ছে। একটা ডিসিপ্লিন লাইফ লিড করে যখন স্পোর্টস স্কুলে থাকে, তারপর যখন বেরিয়ে গিয়ে যখন সাধারণ জীবনে আসে, তখন অনেক কিছুই হারিয়ে যায়, এটা স্বাভাবিক। কিন্তু এখন একাডেমির যে প্রশ্নগুলো, সেই একাডেমি তো অবশ্যই যদি সরকারিভাবে যদি এদেরকে আবার রেখে আবার একাডেমিক স্তরে পড়াশোনা এবং অন্যান্য দিকগুলো যদি তুলে ধরা হয়, তো খুব খুব ভালো। তার সাথে সাথে আমি বলবো, যেমন আমাদের যে এই যে ক্লাবগুলো, 10টা বড় ক্লাব যেগুলো আপনার ফার্স্ট ডিভিশন খেলতেছে, এরা ফার্স্ট ডিভিশন খেলতেছে, তাদের আমরা কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, মেইনলি কোনো মাঠ নেই। একটা মাঠের উপর বা 2টা মাঠের উপর টোটালি আমরা নির্ভরশীল হয়ে থাকতেছি। এই সময় নির্ধারণ করে দেওয়া হচ্ছে, এই সময় থেকে এই সময়। প্রতিটা ক্লাবকে মিনিমাম যে 10টা ফুটবলার আর ফুটবল ক্লাব খেলতেছে, এই 10টা ক্লাবকে 10টা ফুটবল মাঠ প্রোভাইড করা দরকার। এবং আমি যতটুকু জানি তার মধ্যে 2-1টা ক্লাব তো খুব আগ্রহী, তারা ফুটবল একাডেমি করতে চায়। তাদেরকে কি আমরা সেইভাবে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার মিনিমাম ওয়েতে, তো আমি এটা বলতে পারি যে তাদেরকে তো জায়গাটুকু একটা মাঠ তৈরি করার জন্য যে জায়গা দরকার, এতটুকু জায়গা তো বিভিন্নভাবে শাসন প্রশাসনের স্তর থেকে তাদেরকে প্রোভাইড করা দরকার। তাহলে তারা বাকি স্ট্রাকচারগুলো তারা করে নেবে। এমন 2-1টা ক্লাব সম্বন্ধে আমিও জানি, তারা খুব ইচ্ছুক, খুব ইচ্ছা প্রকাশ করতেছে একাডেমি তৈরি করার জন্য। আমি জানি না এখনো ওনারা কি যেভাবে যাওয়া উচিত সেই প্রসিডিওর মেনটেন করে যাচ্ছেন কিনা, আশা করি যাচ্ছেন। এগুলি করা দরকার। প্রতিটা ক্লাবকে একটা ফুটবল মাঠ দেওয়া দরকার আমাদের তরফ থেকে, প্রশাসন তরফ থেকে, শাসন তরফ থেকে। তাদেরকে এই ব্যবস্থাপনাগুলো যদি করে দেওয়া হয়, নাহলে একটা ফুটবল ক্লাব কেন ফুটবল টিমটা করবে? তাদেরকে আমরা কি দিতে পারছি? বিভিন্ন দিক দিয়ে যদি তৈরি করি, বা শুধু আমাদের রাজ্যের যে ফুটবলের যে অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে স্পন্সরও নেই, সেইভাবে স্পন্সরশিপ তুলে আনতে পারতেছে না। তো শুধু নিজের ফুটবল ভালোবাসা এবং প্রেমের তাগিদে তারা বারবার টিম করতেছে। এদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত প্রত্যেকটা টিমকে। তার সাথে সাথে রাজ্য সরকারকেও এগিয়ে সেই ক্লাবগুলোর পাশে দাঁড়ানো দরকার। মিনিমাম 10টা ক্লাবকে তো প্রথম আমরা 10টা ফুটবল মাঠ তো প্রোভাইড করে আগে, তারপর বাকিটা দেখা যাবে ধীরে ধীরে। তারা তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে। ইচ্ছুক আছে অনেক বড় বড় ক্লাব, এবং এটা আগামী দিন করতে হবে। আর আদারওয়াইজ যদি একটা মাঠ প্রোভাইড করা হয়, একটা ক্লাব যদি একটা মাঠ তৈরি করে, তার এই মাঠটার মধ্যে শুধু ওই ক্লাবটাই খেলবে তা না, বাকি সময়গুলোতে ওই অঞ্চলের যে অঞ্চলেই হোক, সেই অঞ্চলের ছেলেগুলো আসবে। ধীরে 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 ছোট থেকে বড় অনেক প্লেয়ার তৈরি হবে। আমরা তো সেইভাবে স্ট্রাকচার এবং ইনফ্রাস্ট্রাকচার দিতে পারছি না, তাহলে ফুটবলার কি করে আমরা আশা করতে পারি? শুধু পার্টিকুলারলি কয়েকটা সেগমেন্টে বসে থাকলে তো হবে না, প্রতিটা সেগমেন্টে যেতে হবে। প্রতিটা সেগমেন্টে গিয়েও আমাদের ট্যালেন্ট বের করে আনতে হবে। এটা তো খুব 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 দরকার। তো সেই দিকে যদি দেখি আমরা, যে জাতীয় স্তরে যে ফুটবল দল পাঠানো হচ্ছে, রাজ্য ফুটবল সংস্থা প্রতিটি আসরে, এবছরও 2-3টি আসরে গিয়েছে এবং চূড়ান্ত ভরাডুবি। এই ভরাডুবির কারণ উত্তর পূর্ব ভারতের সাথে রাজ্যগুলোর সাথে কোনো বছর মণিপুরের সাথে জয়লাভ করছে, কোনো বছর আবার মিজোরামকে সাথে পরাজিত করছে। এই যে ধারাবাহিকতা, এই যে একটা ট্রেডিশন ধরে রেখেছে, সেই জায়গা থেকে বেরিয়ে আনার জন্য আমরা দেখছি যে মণিপুর বা মিজোরাম, যেটা আপনি বললেন যে ঘরোয়া ফুটবলে 3জন থাকছে স্থানীয় ফুটবলার, আর বাকিরা বেশিরভাগই মণিপুর এবং মিজোরাম। সেই জায়গায় যেখানে মণিপুর এবং মিজোরাম গুলো উঠে আসছে, সেখানে ত্রিপুরা উঠে আসছে না কেন? কোন জায়গায় ফারাক হয়েছে বা কোন জায়গায় পার্থক্য রয়েছে এই রাজ্যগুলির মধ্যে? দেখুন, আমরা যখন খেলতে যেতাম তখনই, আজকে থেকে আরো 15-16 বছর আগের কথা বলছি, আমরা যখন যেতাম তখন দেখতাম মণিপুরের যে স্ট্রাকচার, ফুটবলের জন্য যে স্ট্রাকচার তৈরি করা আছে, এবং শুধু ফুটবল নয়, প্রতিটা খেলার জন্য ওনাদের একটা খুব একটা বলবো, আমাদের সারা দেশের মধ্যে মণিপুর এবং হরিয়ানা এবং আরো পার্টিকুলারলি এমন কয়েকটা স্টেট যে ধরনের স্ট্রাকচার তৈরি করে রেখেছে, সেই ধরনের স্ট্রাকচার আমাদের রাজ্যে নেই। কেন হচ্ছে না? তো তা অবশ্যই প্রশ্নের মুখে। এই দিকে তাকিয়ে যদি দেখি আমরা, আমাদের অবশ্যই সেই ধরনের ফ্যাসিলিটিস এবং স্ট্রাকচার করা দরকার, ইনফ্রাস্ট্রাকচার করা দরকার। আদারওয়াইজ ফুটবলের তো উন্নতি কিভাবে হবে? প্রথমত, কেন ফুটবল খেলবে কেন, এইটা একটা প্রশ্নের মুখে। যেমন আপনি এখন বললেন যে যখনই প্লেয়ারগুলো বেরিয়ে যাচ্ছে থেকে, স্পোর্টস স্কুল থেকে, তারপর তারা হারিয়ে যাচ্ছে কেন? তারপর তো আর কেউ খোঁজ নিচ্ছে না ওই ছেলেগুলা কি করতেছে, কিভাবে তাদের জীবিকা অর্জন হচ্ছে। এই ছেলেগুলা যখন বেরিয়ে যাচ্ছে, এত কিছু এই রাজ্যের জন্য দিচ্ছে, রাজ্যের হয়ে খেলছে, তারপর ওদের প্রতি আমরা টোটালি উদাসীন হয়ে যাচ্ছি। তেমনি ভাবে আমরাও সেই উদাসীনতার শিকার। এত কিছু করার পরও
সেইভাবে না রাজ্য না কোনো 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 স্তর থেকে আমাদের দিকেও তাকানো হয়নি। যাই হোক, আমরা আমাদের মতো করে আবার আমাদের শিক্ষার একটা যোগ্যতা ছিল তা নিয়ে আবার উপরে ওঠার চেষ্টা করেছি যতটুকুই হয়েছে। কিন্তু যারা এটা করতে পারতেছে না, প্রতিটা ছেলে হারিয়ে যাচ্ছে, তাদের দিকে তো আর কোনো ইয়ে নেই। কিন্তু এতগুলো ছেলে এত কিছু পরিশ্রম করলো, সারাটা জীবন ফুটবলের জন্য এখানে ব্যতীত করলো, তার সাথে সাথে পড়াশোনা তো যতটুকু করতে পারতেছে, তারপর তো হারিয়ে যাচ্ছে। কেন 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 তারপর দেখানো হচ্ছে না তাদেরকে পথ? বিশেষ করে অন্য কিছু করা হোক বা না হোক, বিভিন্ন ডিপার্টমেন্টে তো ওদেরকে কমসে কম ইয়ের জন্য, ট্রায়ালের জন্য তো আনা যায়। যদি ভালো খেলে সেইভাবে তাদেরকে ঢোকানো উচিত। এবং অন্যান্য যে আমরা যখন আগেও আমরা খেলেছি, বিভিন্ন ভাবে ছিল কতগুলো অফিস টিম, সেই অফিস অফিস ফুটবল ছিল, প্রতিটা অফিসের ছিল টিম। তো সেইভাবে যদি প্রতিটা অফিস আবার টিম তৈরি করে সেই ছেলেগুলোকে আমরা আবার কাজে নিযুক্ত করতে পারি, জীবিকা নির্বাহের জন্য তারা ফুটবলের প্রতি আবার দায়বদ্ধতায় থাকবে এবং খেলবে। তার সাথে সাথে অফিসের সাথে সাথে তারা লিগ ক্লাবকেও দেবে, রাজ্যকেও দেবে, ভালো ভালো মানের ফুটবলার তৈরি হবে। এবং অন্যান্য রাজ্যে তাই হচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে কি হচ্ছে, কোনো একটা ইনসেন্টিভ নেই। একটা প্লেয়ার ভালো খেলে আসছে, তারপর ওর কেউ কি আর খোঁজ রাখে? এই একটা প্লেয়ার ভালো আসছে, আমরা দেখছি আমাদের সাথে যারা খেলেছে মণিপুরের হয়ে, সন্তোষ ট্রফি খেলেছে বা সন্তোষ ট্রফিতে ভালো রেজাল্ট করেছে, তাদেরকে মণিপুর ভালো চাকরি দিয়েছে। আমাদের সাথে খেলে তারা ডিএসপি র্যাঙ্কেও চাকরি পেয়েছে। কিন্তু আমাদের রাজ্যে আমাকে দেখান, কেন দেওয়া হবে না, কেন দেওয়া হচ্ছে না? তাহলে ছেলেগুলা কেন খেলবে? এইভাবে তো ধীরে ধীরে একটা সেগমেন্টের প্লেয়ার তো টোটালি হারিয়ে গেছে। একটা সেগমেন্টের প্লেয়ার আগরতলার মাঠে দেখাই যাচ্ছে না। শুধু এইভাবে তো পার্টিকুলারলি কিছু কিছু পকেট থেকে শুধু প্লেয়ার বের করে এনে বাস চলছে। তার জন্য আমরা বাইরে গিয়ে অন্যান্য স্টেটের সাথে সেইভাবে আমরা দাঁড়াতে পারছি না। এগুলো এইভাবে তো আর উন্নতি সম্ভব নয়। তার জন্য সবাই উদাসীন। কেন উদাসীন জানি না। যারা এই ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, যারা এই ব্যাপারে আধিকারিকরা বসে আছেন, তারা কি ধরনের ভাবনা চিন্তায় বা এগুচ্ছেন, এটা তো অবশ্যই প্রশ্নবোধক চিহ্নের মুখে। 3 জন করে ফুটবলার, সেখানে 7 জন করে বহিরাজ্যের থাকতে হচ্ছে। এই যে কোটা, 3 জনের কোটা কি বাড়ানো উচিত? সেক্ষেত্রে রাজধানী থেকে যে বাঙালি যে ফুটবল, কারণ আমরা যে দেখছি প্রত্যেকটি ফুটবলে যারা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে উপজাতি অংশের ছেলেরা রয়েছে এই ফুটবল, এবং এই ফুটবল থেকে ঘরোয়া যদি আমরা বলি বা রাজধানীর বুক থেকে বাঙালিদের সেই দেখা কিন্তু মিলছে না। এবং তার পূরণের ক্ষেত্রে কি করা প্রয়োজন, কি মনে করবেন আপনি? দেখুন, 3 জন ফুটবলার যে রাখা হয়েছে, এটা কেন রাখা হচ্ছে? এটার মেইন কারণ হচ্ছে যে একটা ভালো মানের ফুটবল সবাই দেখতে চায়। যদি মাঠে গিয়ে আমি যদি ভালো ফুটবলের যে ভালো মানটা দেখতে না পারি, তাহলে আমি মাঠ বিমুখ হয়ে যাব। তার জন্য যখন সংস্থাগুলো চিন্তা করে যে আমি ভালো মান কি করে দিতে পারি, তো ভালো মান দিতে গেলে আমার ভালো প্লেয়ার দরকার। তো সেই অর্থে দাঁড়িয়ে 3 জনকে রাখা হয়েছে, যাতে অন্য রাজ্যের থেকে যখন আসবে ভালো প্লেয়ারের ভালো মানের ফুটবলটা আমরা সবাই উপভোগ করতে পারবো। আর ফুটবল একটা খুব স্বাভাবিক এবং সাধারণ একটা খেলা। স্বাভাবিকভাবে দেখতে গেলে সবাই খুব সিম্পলভাবে বুঝতে পারে, একটা ভালো পাস দেওয়া, একটা ভালো রিসিভ করা, একটা ভালো হেড করা, এগুলা তো খুব সিম্পল, দেখতে তো খুব সিম্পল। তো এগুলা সবাই যখন ফুটবল দেখে, তার জন্যই ফুটবল আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় খেলা। তো তার জন্য যখন সবাই আসে মাঠে, তা ভালো মানের ফুটবল দেখতে চায়, যে সেই অর্থে দাঁড়িয়ে আমরা হয়তো বা আমাদের এখান থেকে সেই ধরনের প্রোডাকশন দিতে পারছি না। তার জন্য 3 জন প্লেয়ার সীমাবদ্ধ করে দিয়েছি, যা বাইরের যারা আসবে তাদের মধ্যে থেকে ভালো ফুটবলার আসবে। ক্লাবগুলোও সেভাবে তাকিয়ে থাকে, আমি নিজেও একজন কোচ হিসাবে আমিও তাকিয়ে থাকি যে আমার এই প্রতিটা যে পজিশন রয়েছে, সেই পজিশনে আমার বেটার পারফরমেন্স কে দিতে পারতেছে। তো আমার কাছে যখন যে ব্যাটার দেবে, আমি তাকেই তখন মাঠে নামাবো, মাঠে খেলাবো। এটা তো স্বাভাবিক ব্যাপার। সবাই কোচরা না, শুধু সবাই চিন্তা করে। তো সেই অর্থে দাঁড়িয়ে যখনই আমি এই পজিশনে পাচ্ছি না, হয়তো আমার রাজ্যও পাচ্ছি না, আমি আমার কর্মকর্তা বা ক্লাবকে বলছি আমার এই পজিশনে এই জায়গাটা এইটা দুর্বল, আমার জন্য আবার প্লেয়ার আনুন। তো সেইভাবে একের পর এক প্লেয়ার চেঞ্জ করা হচ্ছে, যাচ্ছে আসছে। কিন্তু যদি আমার ঘরে যদি থাকে প্লেয়ার, তাহলে তো আমি অনেক বেশি কমফোর্টেবল থাকি যে আমার ঘরেই আমার প্লেয়ার। তো এটা আমাদের হয়তোবা সেইভাবে প্রোডাকশন বা সাপ্লাই হচ্ছে না। তার জন্যই 3 জন সীমাবদ্ধ করা হয়েছে। এটাকে তো আরো ধীরে ধীরে বাড়ানো উচিত। আর নতুন নবাগত ফুটবলারদের তুলে আনার ক্ষেত্রে কোন টুর্নামেন্টটা, যেমন আমরা দেখেছি যে এবছর অনেকটাই কিন্তু কাজল স্মৃতি অনূর্ধ্ব-14 স্কুল ফুটবলটা হয়নি, এবং সেই জায়গায় স্কুল ফুটবলটা কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে। বা স্কুল ফুটবলার যেটা বিভিন্ন ক্রীড়া সংগঠন বা ক্রীড়া দপ্তর বা ক্রীড়া পর্ষদ থেকে ফুটবল দেওয়া হয়েছে স্কুলগুলিতে, কিন্তু সেই মাপের কিন্তু কোনো আসন নেই।
তার কারণে কি স্কুল ফুটবল থেকেও ছেলে মেয়েরা উঠে আসছে না বা ফুটবলাররা উঠে আসছে না বলে সেখানেও কি একটা ঘাটতি তৈরি হচ্ছে? একদম সব থেকে বড় ঘাটতি ওই জায়গাতেই, সব থেকে বড় ঘাটতি আমি বলবো। কারণ হচ্ছে স্কুল হচ্ছে মেইনলি স্কুল হচ্ছে প্রোডাকশন হাউস। এখান থেকেই আপনার ছেলে মেয়েগুলা বেরিয়ে আসবে। তো সেই জায়গাতে যদি স্কুলগুলাতে যদি সেই ফ্যাসিলিটিস না দেওয়া হয় বা সেই সুযোগ সুবিধা যদি না দেওয়া হয়, তাহলে কি করে প্লেয়ার তৈরি হবে? প্লেয়ার তো আর উপর থেকে আসবে না, বা সীমাবদ্ধ দুই একটা স্পোর্টস স্কুল বা কোনো ছোটখাটো সেই ধরনের আমাদের একাডেমি তো বলতেই পারি না, আমাদের রাজ্যে সেই ধরনের কোনো একাডেমিক সিস্টেমও এখনো চালু হয়নি, নেই। তো শুধু স্পোর্টস স্কুল বা দুই একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থেকে তো আর সম্পূর্ণ রাজ্যের ফুটবলারকে তৈরি পাওয়া সম্ভব নয়, বা এতগুলা ক্লাব বা এতগুলা টুর্নামেন্টে প্লেয়ার আসা সম্ভব না। তার জন্য আমরা সম্পূর্ণভাবে স্কুলের উপর নির্ভরশীল। স্কুল থেকে আমাদের দরকার। এখন স্কুলের মধ্যে সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার কয়টা স্কুলে আছে? বিশেষ করে তারপর সরকারি স্কুলগুলা তো আছেই, তার সাথে সাথে যে স্কুলগুলা বেসরকারি স্কুলগুলো আছে ওইখানেও আমাদের তৈরি করা দরকার। তাদেরকে বলা উচিত প্রত্যেকটা স্কুল যাতে ফুটবল টিম বা অন্যান্য প্রতিটা গেমের প্রতি যাতে সেইভাবে স্বাচ্ছন্দ্য সহিত এগিয়ে আসে। কিন্তু আমরা কি সেই ধরনের কোন স্ট্রাকচার দেখতে পাচ্ছি? পার্টিকুলারলি দুই একটা স্কুল ছাড়া বাকি স্কুলগুলোর তো সেই ভূমিকায় আমরা দেখতে পাই না। কেন পাবো না? আমাদের ওই জায়গাটাও থাকতে হবে। এখন কথা হচ্ছে স্কুল, এখন এডুকেশন কাকে বলে? অলরাউন্ড ডেভেলপমেন্ট। কোথায় অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে? শুধু আমি একটা জায়গাতেই শুধু যদি ফোকাস করা হয়, শুধু সবাই ফোকাস করতেছে, সব বিভিন্ন ধরনের মানে কোচিং সেন্টারে যাচ্ছে, বিভিন্ন ইয়েতে যাচ্ছে, নিজে একটা লাইনে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওইখানে যে যাচ্ছে এখন ওনারা বুঝতেই পারতেছে কিনা জানি না। আমি আমার এই জায়গাতে যে আমি যার জন্য যাচ্ছি, আমি তার এখন পড়াশোনাটা যেভাবে চলছে দেখা যাচ্ছে যে সবাই জীবিকামুখী পড়াশোনা, যে আগামী দিন কি জীবিকায় সে যাবে। এখন জীবিকামুখীতে যাওয়ার সাথে সাথে আমি জীবিকা হয়তো বা কোনো বড় পজিশনে চলে যাচ্ছি, কিন্তু আমি শরীর স্বাস্থ্য আমার ভালো আছে কিনা? আমি তো যদি বাচ্চাটাকে যদি ছোটবেলা থেকেই তার শারীরিকভাবে সুস্থতা যদি আমি তৈরি না করি, সে আগামী দিন জীবিকা অর্জনের জায়গায় গিয়ে হয়তো বা খুব ভালো জায়গায় গিয়ে সে জীবিকা অর্জনের জন্য তৈরি হচ্ছে। কিন্তু এসে তো পরে এই পরিশ্রমের সাথে সাথে তার ওই জীবিকা যখন আসছে তখন সেই সুখ স্বাচ্ছন্দ্যটা ভোগ করতে পারছে না, তার সাথে সাথে বিমুখ হচ্ছে, বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত হচ্ছে। এগুলো সব চিন্তা করতে হবে। অনেকগুলো বিষয় এর সাথে জড়িত, এটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। অনেক ধন্যবাদ রাজীব বাবু আপনাকে। আমরা শুনলাম যে কোথায় দাঁড়িয়েছে রাজ্যের ফুটবল এবং কি করা দরকার, কোন কোন জিনিসের উপর জোর দিতে হবে। একজন প্রশিক্ষক হিসেবে প্রাক্তন ফুটবলার এবং বর্তমান কোচ রাজীব ঘোষ কিন্তু উনি কিন্তু ওনার অভিমত প্রকাশ করেন এবং আগামী দিনে সেই পথে কিন্তু এগুবে রাজ্য ক্রীড়া দপ্তর হোক, রাজ্য ক্রীড়া পর্ষদ হোক এবং সেক্ষেত্রে রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন। এবং সেই জায়গায় যদি ত্রিপুরার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু রাজীব বাবুর মতো যারা রয়েছেন, প্রশিক্ষক রয়েছেন, যা প্রাক্তন ফুটবলার রয়েছেন, তাদের কি কিন্তু অনুসরণ করতে হবে এবং তাদের দেখানো পথকে যদি অনুসরণ করা যায় তাহলে কিন্তু আগামী দিনে এই ত্রিপুরার ফুটবল অনেকটাই এগুবে, শুধু উত্তর পূর্ব ভারত নয় সারা ভারতেও নজর কাড়বে। আজ এই পর্যন্ত।